হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তো আশা করি সবাই ভালো আছো। ফাইন। তো সবাই যুক্ত হলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। তো সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। ফাইন। তো আমরা ডিনামিক্স পড়ছিলাম। তো এর আগে গত ক্লাসে আমরা 8 নাম্বার লেকচার পড়তেছিলাম ডিনামিক্সের। সো ওই ক্লাসে নেটওয়ার্ক ইস্যুর কারণে আমরা বেসিক্যালি ক্লাসটা কন্টিনিউ করিনি, প্রবলেম চলছিল। সো দ্যাটস ওয়াই আজকে 8 নাম্বার লেকচারটাই আমরা আবার হচ্ছে গিয়া করব। ঠিক আছে, ওই দিনকে একটা ক্লাস শুরু হয় 8 নাম্বার, যেটা হচ্ছে আমরা 10 মিনিটস অ্যারাউন্ড করেছিলাম, বাট নেটওয়ার্ক ইস্যু চলতেছিল মেজরিটির। দ্যাটস ওয়াই আমরা ওই ক্লাসটাই আজকে শুরু থেকে পূর্ণাঙ্গভাবে নিব। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ফাইন, ওকে। অনিকালি বলছো স্যার আপনার ভেক্টর প্লে লিস্ট চাই, আপনি বলেছিলেন দিবেন। হ্যাঁ, ডেফিনেটলি দিব, যা যা বলা হয়েছে সব কিছু তোমরা পাবা। ভেক্টরের প্লে লিস্ট অলরেডি রেডি হয়েছে। হ্যাঁ, 6টা লেকচার হয়েছে এবং লাস্ট আরও 2টা লেকচার বাকি আছে। সো এই 2টা এই উইকে হয়ে যাবে। আমি চাচ্ছি পূর্ণাঙ্গটা একবারে দিতে। চাইলে হয়তোবা আজকে রাতের ভিতরে এই 5টা লেকচার দিয়ে দেওয়া যেতে পারে, বাট পুরোটা আমি বিহাইন্ড দ্য সিনে রেডি হচ্ছে। আই থিঙ্ক উইদিন 2-3 ডেজ পুরা ভেক্টরের প্লে লিস্ট রেডি হবে। একটা তো ভেক্টরের অলরেডি রেজন দিছে, পাশাপাশি আমারও আর্কাইভ এখানে আমরা অ্যাড করে দিব এই উইকে। ঠিক আছে, এই পুজোর বন্ধের মধ্যে অ্যাড হয়ে যাবে। ওকে ওকে স্যার, ক্লাসের কয়টা লেকচার আছে? ক্লাসের কয়টা লেকচার আছে? আচ্ছা, সো লেকচার আসলে গুণে ওইভাবে হবে না। বেসিক্যালি প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো বড় সেগুলোতে 10-12টা লেকচারের মতো যাবে। ঠিক আছে, সো আজকে 8 নাম্বার লেকচার, ধরে নাও এটাতে 10-11টা লেকচার হবে। আমরা পুরো লেকচারগুলো সব শেষ করার পরে লাস্টে যখন থাকবো তখন গিয়ে আমরা বইয়ের যাবতীয় যা অঙ্ক আছে সব অঙ্কগুলো প্র্যাকটিস করব। তো থিওরিটিক্যাল যে প্লট আছে সেইটা 10 নাম্বার ক্লাসে শেষ হয়ে যাবে। লাস্টের 2টা লেকচারে আমরা বইয়ের সকল অঙ্ক করে দিব। সো আলটিমেটলি যখন 10 থেকে 12টা লেকচার হয়ে যাবে তখন থিওরি থেকে শুরু করে বইয়ের প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ম্যাথ আমাদের করা হয়ে যাবে। তখন তোমাদের বই খুললে কনফিডেন্স ফিল হবে। ঠিক আছে, সো প্রথম চ্যাপ্টার দেখে এই চ্যাপ্টারে বেসিক্যালি 10টা লেকচার সাফিসিয়েন্ট ছিল। যেহেতু আমাদের সঙ্গে প্রথম তোমাদের ক্লাস ছিল, দ্যাটস ওয়াই আমরা একটু স্লো গেছি, এই জন্য 12টা লেকচার যাবে। ওকে, এর পরবর্তীতে আস্তে আস্তে করে এরকম 10-11টা বড় চ্যাপ্টার, 10-11টা, আর ছোটো চ্যাপ্টার যেগুলো সেগুলো 7 থেকে 8টা। ওকে ফাইন। স্যার যেই টপিকগুলো করাইছেন ওইগুলো তপন স্যারের বইয়ের অনেক ম্যাথ করছি, বাট কিছু ম্যাথ প্রবলেম হচ্ছে। নাইমুর ইসলাম বলছো, হ্যাঁ কিছু ম্যাথ প্রবলেম হবে, অনেক ম্যাথই তুমি পারবা, মেজরিটি ম্যাথ পারবা, বাট আমরা তো এখনও চ্যাপ্টার পুরোপুরি শেষ করি নাই, কৌণিকের অংশটা পড়ি নেই এখনও। সো ওইগুলো এখন আমরা পারবো না। সো যখন ওই 10 নাম্বার লেকচার হয়ে যাবে তখন সব পারবো। এরপরে আমি নিজেও অঙ্ক তোমাদের বইয়ের সবগুলো ঘেটে ঘেটে করাই দিব। তখন তুমি দেখবা বইয়ের প্রত্যেকটা অঙ্ক তো আমরা পারবোই, এর পাশাপাশি অ্যাডভান্স বা একটু ঘুরায় যদি অঙ্ক আসে সেগুলো পারবো। ঠিক আছে, ফাইন। বুয়েটের ম্যাথ করায়েন স্যার প্লিজ। ওকে, ডেফিনেটলি এগুলো তো আমরা করাবোই, বাট প্রত্যেকটা স্টেজ বাই স্টেজ আমরা আসলে যাব। ঠিক আছে, আগে আমরা হচ্ছে গিয়া সকল থিওরি পড়বো, সকল বইয়ের অঙ্ক করব, তারপরে ফাইনালি লাস্টের ক্লাসগুলোতে অ্যাডভান্স যতটুকু জানার ততটুকু জানবো। সো এখানে একটা কনফিউশন আছে, বুয়েটের অঙ্ক বলে আসলে কোনো অঙ্ক নাই। আমি একটু বলে রাখতেছি, বইয়ের সকল অঙ্ক যদি তুমি পারো সেক্ষেত্রে তুমি বুয়েট বলো, ঢাকা ইউনিভার্সিটি বলো, প্রত্যেকটা জায়গায় চান্স পাবা। একটা সিম্পল কোশ্চেন সবসময় স্টুডেন্টরা আসলে জিজ্ঞাসা করে যে কতটুকু পড়লে বুয়েটে চান্স পাওয়া যাবে বা ভার্সিটিতে চান্স পাওয়া যাবে, পাবলিক ভার্সিটিতে বা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যাবে। সো এইটার সব থেকে সহজতম আনসার হচ্ছে গিয়া, তুমি যদি প্রত্যেক সাবজেক্টের যে কোনো একটা বই পূর্ণাঙ্গভাবে সম্পূর্ণ সলভ করো, ডেফিনেটলি বাংলাদেশের যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে তুমি চান্স পাবা। ওকে, সো এই কথা যদি মাথায় রাখো সেই ক্ষেত্রে জাস্ট তুমি যে কোনো একটা বই পিক করে নাও। ফিজিক্সের ক্ষেত্রে সেটা হতে পারে তপন স্যার অথবা ইসেক স্যার, সেটা পূর্ণাঙ্গভাবে সলভ করলে ডেফিনেটলি তুমি বইয়ের চান্স পাবা, বা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলে সেখানে চান্স পাবা। তো তারপরে কিছু অঙ্ক আছে যেগুলো 2-1টা অ্যাডভান্স, যেগুলো আমরা ক্লাসে দেখবো। ঠিক আছে, ফাইন। তাহলে আর দেরি না করি আমরা ধীরে ধীরে ক্লাসটা শুরু করি। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে ফাইন, তাহলে সবাই যুক্ত হয়ে যায় এবং ক্লাসে একদম অন টাইমে চলে আসবে সবাই। হ্যাঁ, ক্লাসে একদম অন টাইমে আমরা চলে আসবো।
তাহলে আজকে লেকচার 8 আমরা আবার পড়তেছি, কজ লেকচার 8-এর গতদিন নেটওয়ার্ক ইস্যুর কারণে বেশিক্ষণ পড়া যায়নি, সো আমি ওটাকে পুরো ক্যান্সেল করে দিলাম। পুরো ফ্রেশলি আজকে আমরা লেকচার 8 পড়ব। FX99 অন CW ক্যালকুলেটর হ্যাক্স দিয়েন, হ্যাঁ দেওয়া যাবে, সব কিছুই দেওয়া হবে, যা যা কিছু বলছে এভরিথিং ইউ উইল বি প্রোভাইডেড। ওকে ফাইন, তাহলে চলো আমরা আজকে 8 নাম্বার লেকচারের ভিতরে চলে যাই। সো 8 নাম্বার লেকচারে তোমাদের মনে আছে 7 নাম্বার লেকচারে আমরা প্রজেক্টাইলের সকল কেসগুলো পড়ছিলাম। সো এই 8 নাম্বার লেকচারে আমরা এই কেসগুলোকে আরেকটু এলাবোরেটলি ম্যাথমেটিক্যালি সলভ করব, ঠিক আছে ফাইন। সো তোমরা দেখছিলা উচ্চতা থেকে নিক্ষিপ্ত 3টা কেস আমরা দেখছি, দেন গভীরতা থেকে নিক্ষিপ্ত কতগুলো কেস আমরা দেখছি। তাহলে চলো আমরা এইগুলা রিলেটেড যে অঙ্কগুলো হতে পারে এরকম কিছু অঙ্ক প্র্যাকটিস করি। ওকে, খুব সোজা, দেখবা প্রত্যেকটা জাস্ট ফর্মুলা বসাইলে অঙ্ক হয়ে যাবে। ওকে, তাহলে দেখো সব থেকে ইজিয়েস্ট ম্যাথ, মনে করো এটা একটা টেবিল। ওকে, সো এই যে টেবিলটা আছে, এই টেবিলের উপরে একটা পেপার ওয়েট আছে। ওকে, সো এই যে পেপার ওয়েটটা আছে, এই পেপার ওয়েটটা এইদিকে গড়ায় আসতেছে, এই পেপার ওয়েটটা এইদিকে গড়াচ্ছে এবং বলে দিছে এইটা এইদিকে যে গড়ায় আসতেছে সেটা 5 মিটার পার সেকেন্ড বেগে গড়াচ্ছে। মনে করো তোমার টেবিলে এরকম গোল একটা কিছু আছে, একটা বল অথবা একটা পেপার ওয়েট, যেটা গড়াইতেছে 5 মিটার পার সেকেন্ড বেগে আসতেছে। ওকে, ক্লাসে কিন্তু সবাই থাকবে, যে ক্লাসে উপস্থিত না থাকলে কিন্তু আমার মন খুব খারাপ হয়ে যায়। হ্যাঁ, আমি প্রত্যেক দিন ক্লাসের আগে একটা প্রিপারেশন নিয়ে থাকি যে আজকে স্টুডেন্টরা আসবে, এই অঙ্কগুলো এভাবে পড়াবো। সো আই হ্যাভ মাই এক্সাইটমেন্টস। ওকে, তো তোমরা যদি ক্লাসে না থাকো তখন আসলে আমার একটু মন খারাপ হয়ে যায়। সো রেগুলার ক্লাসে থাকাটা খুব ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা রেগুলার ক্লাসে থাকবো। ওকে ফাইন, তাহলে একটা পেপার ওয়েট এভাবে করে গড়ায় আসতেছে, যেটার ভ্যালোসিটি বলা আছে 5 মিটার পার সেকেন্ড। এখন এই যে টেবিলটা, এটার উচ্চতাও বলা আছে, লেটস সে এটার উচ্চতা হচ্ছে 4 মিটার, এটার উচ্চতা 4 মিটার। এখন এটা হচ্ছে আনুভূমিক। তো আমাদের কাছে দুইটা কোশ্চেন জিজ্ঞাসা করছে, এখানে আমাদের কাছে দুটো কোশ্চেন জিজ্ঞাসা করছে। নাম্বার 1 কোশ্চেন, পেপার ওয়েটটা গড়াতে মাটিতে পড়বে, তাহলে পতনের সময় নির্ণয় করতে হবে। পতনের সময় মানে তোমরা বুঝতেছো যে এই জিনিসটা গড়ায় কতক্ষণ পরে মাটিতে পড়বে, এটা একটা। আরেকটা কোশ্চেন করছে, টেবিল হতে আনুভূমিক বরাবর কতটুকু দূরত্বে পড়বে, কতটুকু দূরত্বে পড়বে। সো এটা সব থেকে ইজিয়েস্ট কেস, এইটা সব থেকে ইজিয়েস্ট কেস, এটা আমরা পড়ছিলাম গতদিন, তাই না? আমরা দেখছিলাম যে উচ্চতা হতে আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত প্রাস, উচ্চতা হতে আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত প্রাস। সো আমাদের এক্ষেত্রে মনে আছে এই বস্তুটা আনুভূমিক বরাবর গড়াবে, একটা সময় সে একদম প্রান্তে চলে আসবে, এরপর এই আনুভূমিক বরাবর পড়ছে এবং সেটা এই রকমভাবে একটা প্রজেক্টাইল লোকাসে গিয়ে পড়বে। ওকে, তাহলে দেখতেই পাচ্ছ এটা কিছুটা দূরত্বে গিয়ে পড়ছে আনুভূমিক বরাবর, যেটাকে আমরা এক্স বলতেছি, এবং এটা এখান থেকে পড়তে একটা সময় লাগছে টি। তাহলে এটা হচ্ছে উচ্চতা হতে আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত প্রাস। ওকে, ওকে ফাইন, তাহলে এটা দেখো যে এই কেসের ক্ষেত্রে আমরা ফর্মুলা শিখছিলাম 4টা কেসের, আমি আবার মনে করে দিচ্ছি। এই কেসের ক্ষেত্রে ফর্মুলা কি ছিল? দুটো ফর্মুলা শিখছিলাম, এইচ ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার, আর ছিল এক্স ইকুয়ালস টু ভিটি, নিশ্চয়ই মনে আছে। উচ্চতা হতে আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত প্রাসের ক্ষেত্রে এই দুইটা সূত্র আমরা দেখছি। তাহলে সেই ক্ষেত্রে দেখো প্রথম যে সূত্রটা আছে, এইচ ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার, এইচ ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার। ওকে, সো ওইটা দিয়ে আমরা প্রথমটা আনসার করে ফেলতে পারবো, ঠিক আছে? আমরা জানি এইচ ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার। সো এইচ এর ভ্যালু তো এখানে দেওয়া আছে 4 মিটার, দেখতেছো এটা 4 মিটার, 4 মিটার উচ্চতা থেকে পড়ছে, তাহলে এটা 4। জি এর ভ্যালু সবাই জানি 9.8 ইন্টু টি স্কোয়ার। তাহলে দেখো এটা সলভ করলেই
প্রথমটার যে আনসার যে পতনের সময় কত সেটা আমরা সবাই বের করে ফেলতে পারবো। ওকে, সো এটা আমি একটু বের করে নিচ্ছি। ওকে, সো এটা সলভ করলে পতনের সময় আসবে 0.903 সেকেন্ড। তাহলে তোমরা বুঝতেছো যে এই বস্তুটা মাটিতে পড়তে এতটুকু সময় লাগবে, এই বস্তুটা মাটিতে পড়তে এতটুকু সময় লাগবে। ওকে, সো আমি একটু ক্যালকুলেশনটা চেক দিচ্ছি। ওকে, এটাই। সো গেল একটা। সো এরপরে আমাদের দরকার কতটুকু দূরত্বে গিয়ে পড়বে। সো দূরত্ব বের করতে পারবো, এক্স। বুঝতেছো, এখান থেকে এই দূরত্বটা এক্স। সো আমাদের ফর্মুলা জানা, এক্স ইকুয়ালস টু ভিটি। তাহলে ভি এর ভ্যালু কত দেখতেছো? ভি এর ভ্যালু বলা আছে 5 মিটার পার সেকেন্ড, আর টি পতনের সময় যেটা আমরা অলরেডি নির্ণয় করছি। তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে যাব, যেটা কতটুকু দূরত্বে গিয়ে পড়বে। ওকে, এটার ভ্যালু আসবে 4.517 মিটার, 4.517 মিটার। তাহলে দেখো আমরা দুইটারই আনসার অলরেডি পেয়ে গেলাম। একদম সহজ, আসবে আর বসাবো। ঠিক আছে, এই কেসগুলো আসবে আর আমরা জাস্ট ধুপধাপ বসাই দিব। একদম সোজা অঙ্ক, তাই না? ওকে, ফাইন। তো এটা বুঝে গেছি। তাহলে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের ক্ষেত্রে এরকম অনেকগুলো কেস হইতে পারে। কখনো বলবে উচ্চ থেকে একটা বস্তু ছুঁড়ে মারছে, কখনো বলবে এভাবে করে একটা বস্তু আনুভূমিকভাবে গড়ায় পড়ছে। তখন তোমরা জাস্ট এই দুইটা সূত্রকে অ্যাপ্লাই করবা, দেখবা ওখান থেকে আনসার বের হয়ে গেছে। ভেরি গুড। এই তো রাশিদ আনসার করছো, তারপর তোফায়েল আনসার করছো। তো এটা আমরা পারবো। ওকে, ডান গেল। এরপর চলো আরেকটা অঙ্ক আমরা সলভ করি। যতগুলা কেস পড়ছি সবগুলা কেসেরই অঙ্ক আমরা সলভ করব। ঠিক আছে, আচ্ছা। তো মনে করো এইটা একটা উচ্চতা, এইখানে এক স্ট্যান্ডম্যান, মনে করো অনন্ত জলিল। হ্যাঁ, অনন্ত জলিল বাইক চালায় আসতেছে, সে এখান থেকে বাইক নিয়ে একটা জাম্প দিবে। ওকে, অনন্ত জলিল এখান থেকে একটা বাইকে জাম্প দিবে। সো এইটার যে উচ্চতা, এই উচ্চতা 10 মিটার। এখন সে যে বাইক চালিয়ে আসতেছে, এই জায়গাতে একটা মনে করো যে উঁচু স্ট্যান্ড দেওয়া আছে, হ্যাঁ না? বাইকে জাম্প দিবে, এখানে একটা উঁচু স্ট্যান্ড দেওয়া আছে, এবং এটা বলা আছে এই যে স্ট্যান্ডটা, এই যে স্ট্যান্ডটা এইখানে এইটা 60 ডিগ্রি কোণে আছে। আর এই যে বাইকার আসতেছে, এই বাইকারের ভেলোসিটি বলে দিছে 25 মিটার পার সেকেন্ড। এত বেগে বাইকার আসলে বাইক চালা আসতেছে। ওকে, সো কোশ্চেন সিম্পল, আমরা জানি এখানে কি কি জিজ্ঞাসা করতে পারে। দেন अगेन সেম কোশ্চেন, যে এই বাইকার যে জাম্প দিবে তার পতনের সময় কত হবে। 2 নম্বর কোশ্চেন এইগুলাই চাই ঘুরায় ফিরায়। হ্যাঁ, 2 নম্বর কোশ্চেন আনুভূমিক বরাবর কতটুকু দূরত্বে গিয়ে পড়বে, এই দুটাই বের করতে হবে। ওকে, এটা ছিল আমাদের 2 নম্বর কেস। এটা কোন কেস? উচ্চতা হতে তির্যকভাবে ঊর্ধ্ব দিকে নিক্ষিপ্ত প্রাস, উচ্চতা হতে তির্যকভাবে ঊর্ধ্ব দিকে নিক্ষিপ্ত প্রাস। ঠিক আছে, তাহলে এই কেসে কি হবে? দেখো বাইকার বাইক চালায়া এই হচ্ছে গিয়া যে প্ল্যাটফর্মটা আছে ওটার উপরে উঠে যাবে। সেটার উপরে উঠলে সে এখান থেকে উঠে এই বরাবর লঞ্চ হবে, এই বরাবর সে একটা বেগে লঞ্চ হবে। তাহলে এই বরাবর যদি সে লঞ্চ হয়, তাহলে এইটা গিয়ে এই রকম একটা দূরত্বে পড়বে। ওকে, সো বাইকার এই অনন্ত জলিল এখান থেকে এখানে গিয়ে পড়লো। সো আমাদের টি বের করতে হবে আর এক্স বের করতে হবে। সো এক্সটা তো আমরা জানি, এক্সটা হচ্ছে এখান থেকে কতটুকু দূরে গিয়ে পড়বে, আর টি হচ্ছে পড়তে যে সময় লাগবে। উচ্চতা হতে আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত প্রাস। ঠিক আছে, এখন দেখো এইটার ক্ষেত্রেও আমরা দুটা সূত্র শিখছিলাম। লাস্ট ক্লাসে আমি সবগুলা কেসে সব সূত্র বলে দিছি। এখন সেগুলোর অঙ্কগুলো দেখতেছি, যাতে করে হচ্ছে গিয়ে একটা জিনিস মনে রাখবা, সবসময় সূত্র দেখার পরে আমাদের মনে হয় কি এগুলো সব মনে থাকবে, বাট নেভার ট্রাস্ট ইউর মেমোরি। কখনো তুমি তোমার মেমোরির উপরে বিশ্বাস করিও না। এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট ইন্টারমিডিয়েট লাইফে, এটা খুব ইম্পর্ট্যান্ট। নেভার ট্রাস্ট ইউর মেমোরি। তুমি কখনো তোমার মেমোরির উপর ট্রাস্ট করবে না। অল প্ল্যান শুড বি রিটেন, অল থিওরিজ শুড বি রিটেন।
তুমি যা শিখতেছো শেখার সময় মনে হয় মনে থাকবে, বাট অ্যাকচুয়ালি যখন অঙ্ক করার সময় তখন ভুলে যাই আমরা। তো এই জন্য যেটা করতে হবে, যা যা আমরা শিখবো প্রত্যেকটা জিনিস আমরা লিখে রাখবো, এবং জানবা একবার লিখা 10 বার পড়ার থেকে বেটার হবে। ওকে, তো সবাই লিখবা, লিখলে দেখবা হচ্ছে গিয়া তোমার মেমোরি বেটার থাকবে। সো আমরা ওই দিন থিওরি পড়ছি, আজকে আবারও সূত্রগুলো লিখতেছি। তো মনে আছে এই কেসের সূত্রগুলো কি হয়? দুইটা সূত্র। একটা সূত্র হচ্ছে গিয়া h ইকুয়ালস টু মাইনাস ভি সাইন থিটা টি প্লাস হাফ জিটি স্কোয়ার, এটা একটা। আরেকটা ছিল এক্স ইকুয়ালস টু ভি কস থিটা টি। এই দুইটা হচ্ছে গিয়া উচ্চতা থেকে তির্যকভাবে ঊর্ধ্ব দিকে নিক্ষিপ্ত প্রাসের ক্ষেত্রে। তাহলে এখন আমরা প্রথমে কি করব? পতনের সময়টা বের করব। তো দেখতেছো কত উচ্চতা থেকে লাফ দিছে, সেটা হচ্ছে 10 মিটার। তাহলে এই সূত্রটা আমরা আগে পিক করব, এটা। তো এখান থেকে দেখতেছি h ইকুয়ালস টু মাইনাস ভি সাইন থিটা টি প্লাস হাফ জি টি স্কোয়ার। তো এইচ এর ভ্যালু তো 10, ভি এর ভ্যালু অঙ্কে বলাই আছে, কত বেগে সে আসলে বাইক চালাচ্ছিল, 25। তাহলে বেগ হচ্ছে 25। থিটার ভ্যালু আমরা জানি, এই কোণটাই তো থিটা, যে কোণে এরকম একটা পাতাতন দিয়ে রাখছে। তো এটা হচ্ছে থিটা হুইচ ইজ 60। টি আমরা জানি না, জি এর ভ্যালু 9.8 ইন্টু টি স্কোয়ার। তাহলে এটাকে সলভ দিলে এখান থেকে টি এর ভ্যালু চলে আসবে। এখান থেকে যদি আমরা সলভ করি তাহলে আমরা টি এর ভ্যালু পেয়ে যাব। তো সবাই সলভ করে ফেলতে পারো, আমিও সলভ করে দিচ্ছি। ওকে, এটা যদি আমরা সলভ করি তাহলে টি এর ভ্যালু আসবে 4.84 সেকেন্ড। 4.84 সেকেন্ড। আরেকটা ভ্যালু আসবে যেটা গ্রহণযোগ্য না, এটা আসবে -0.42 সেকেন্ড। তাহলে এইটা তো সবাই আমরা জানি যে সময় কখনো নেগেটিভ হইতে পারে না, তার মানে পজিটিভটাই আমাদের আনসার, এবং এটা হচ্ছে কি আমাদের আনসার। তাহলে পতনের সময় আমরা বের করে ফেলছি, কোয়াইট সিম্পল। এই সমীকরণে বসাবা, আনসার মিলে যাবে। গেল। এবার এক্স বের করতে চাই। সো এক্স বের করতে হলে এই সূত্রটা নিব, এক্স ইকুয়ালস টু ভি কস থিটা টি। ভি এর ভ্যালু 25, থিটার ভ্যালু 60, এবং টি এর ভ্যালু এখানে অলরেডি পেয়ে গেছি 4.84। সো এখান থেকে পেয়ে যাব সে কতটুকু দূরে আনুভূমিক বরাবর কতটুকু দূরে গিয়ে পড়বে। ওকে ফাইন, 4.84। আচ্ছা গেল এটা। তাহলে এটা করলে 25 cos 60 ইন্টু, এটা আসবে 60.5 মিটার। এটা হবে 60.5 মিটার। ডান। তো দেখো দুইটাই আমরা বের করে ফেলতে পারছি, কত সোজা। সূত্র জানলে জাস্ট ডেটা বসাবো, আনসারে মিলে যাবে। এই তো রাশিদ অনেক আগে আনসার করে ফেলছে অলরেডি। ঠিক আছে, তাহলে এই অঙ্ক আসলে আমরা পারবো। তো গেল দুইটা কেস, দুইটা কেসেরই আমরা অ্যাপ্লিকেশন দেখে ফেলছি। এরপরে আমরা আরেকটা কেস দেখছিলাম, সবাই তো পারছি নাকি? এগুলোতে আমার মনে হয় না কারো কোনো প্রবলেম হবে। সূত্র শেখা থাকলে অঙ্ক জাস্ট দুবদাব বসা দিলে হয়ে যাবে। পরেরটা, এটা একটা দালান। এই দালানের উপরে এক বন্ধু কি করছে, হাতে একটা বল নিছে, বল নিয়ে এই বলটাকে সে এই আনুভূমিক বরাবর উচ্চতা থেকে নিচের দিকে ছুঁড়ে দিছে, এবং এখানে বলে দিছে ও যে বলটা ছুটছে এই বলটাকে সে 10 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দিছে, এবং এই বিল্ডিংটার উচ্চতা হচ্ছে 7 মিটার। বিল্ডিংয়ের উচ্চতা বলে নাই, লেটসে এখানে একটু অঙ্ক চেঞ্জ করে দিই। এখন ওর এক বন্ধু আবার এই জায়গাতে দাঁড়ায় আছে, ওর এক বন্ধু এই জায়গাতে দাঁড়ায় আছে, এবং এই বন্ধু হচ্ছে গিয়ে এই বলটারে ক্যাচ করছে। এই যে দ্বিতীয় যে বন্ধুটা এখানে আছে, ও
এই বলটারে ক্যাচ করছে। ওকে ফাইন, মানে বুঝতে পারতেছো এইখান থেকে বল ছুটছে, বলটা এই রকম ভাবে যায় ওর হাতে গেছে, বলটা অ্যাকুরেটলি এখান থেকে ছুড়ে দিচ্ছে এবং এইটা গিয়ে ওর হাতে গেছে। এবং এটাও বলা ছিল এইখানে সে 30 ডিগ্রি কোণ করে বলটারে ছুটছে। এখন এইটা বলা আছে ওর এই ফ্রেন্ড মনে করো এখান থেকে 5 মিটার দূরে আছে। আমাদের কাছে এবার দুটো জিনিস জানতে চাইছে। নাম্বার 1, ওই দালানের উচ্চতা কত, আর নাম্বার 2 হচ্ছে গিয়ে ওই বলটার পতনের সময় কত। এবার একটু চেঞ্জ করে দিছে। ওকে বুঝতেছো অঙ্কটা কীরকম, যে একটা দালান আছে, এক ফ্রেন্ড ওইখান থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণ করে নিচের দিকে ছুটছে, এবং আর একটা ফ্রেন্ড 5 মিটার দূরে দাঁড়ায় আছে, ও ওইটারে ক্যাচ করছে। এখন আমাদের বের করতে হবে দালানের উচ্চতা কত এবং সময়টা কত। সো লেটস আমরা ধরে নিলাম দালানের উচ্চতা h। সো এই ক্ষেত্রে আমরা দুটো সূত্র শিখছিলাম, এই ক্ষেত্রে সূত্রগুলো নিশ্চয়ই মনে আছে, আমি মনে করা দিচ্ছি। h ইকুয়ালস টু v সাইন থিটা টি প্লাস হাফ gt স্কোয়ার, এটা একটা, আর একটা x ইকুয়ালস টু v cos থিটা টি, নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে। ওকে তাহলে এখন এই দুটোকে ইউজ করলে অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে ফাইন। তাহলে দেখো প্রথমে আমাদের দরকার কি, প্রথমে এইচ বের করতে হলে কিন্তু টি লাগবে, খেয়াল করো এইচ বের করতে হলে টি লাগবে, টিও তো বের করতে হবে। তাহলে 2 নম্বর ইকুয়েশনটা দিয়ে আগে টি বের করব। দেখো যে দ্বিতীয় যে ইকুয়েশনটা আছে এখানে আমরা দেখতেছি x ইকুয়ালস v cos থিটা টি। ওকে আচ্ছা তাহলে এবার দেখো এক্স তো এখানে বলা আছে, এর কাছে গেছে, এ কতটুকু দূরে, 5 মিটার দূরে, তাহলে এক্স এর ভ্যালু 5, ভি এর ভ্যালু বলা আছে ছুটছে কত বেগে 10, কত কোণে ছুটছে সেটাও বলছে 30। তো দেখো এখান থেকে সলভ দিলেই আমরা ওই বলটা ওর ফ্রেন্ডের কাছে যাইতে কতটুকু সময় লাগছে সেটা কিন্তু বের করে ফেলতে পারবো। ওকে ফাইন, তাহলে দেখো এখান থেকে সুন্দর একটা আনসার আসছে, যেটা হচ্ছে 0.577 সেকেন্ড। তাহলে এটা পেয়ে গেলাম যে বলটা ওর ফ্রেন্ডের কাছে যাইতে কতটুকু সময় লাগবে, আমরা আগে টি বের করে ফেলছি। এবার লাগবে দালানের উচ্চতা, তো এবার এই দ্বিতীয় সূত্র ইউজ করে ফেলবো। এইচ ইকুয়ালস টু, দেখো একবারে ডেটা বসাইতে পারবো আমরা চাইলে, ভি সাইন থিটা টি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো ভি এর ভ্যালু জানি 10, থিটার ভ্যালু আমরা জানি যেটা 30, টি এর ভ্যালু এখানে বের করছি 0.577 প্লাস হাফ, জি এর ভ্যালু জানি 9.8, টি এর ভ্যালু 0.577 হোল স্কোয়ার। তাহলে এখানে জাস্ট ক্যালকুলেশন, এই অঙ্কগুলো তোমাদের কাছে এখন অনেক ক্লিশে লাগবে, মনে হচ্ছে না যে এইগুলো তো পারি ভাই, এগুলো না করাইলেও পারতাম, এরকম মনে হচ্ছে না? এরকম যদি মনে হয় দ্যাট মিন্স আমরা এই টপিকটা ধরে ফেলছি। ওকে এইটাই দরকার ছিল, এটাই দরকার ছিল। বাট একটা হচ্ছে গিয়ে আমরা পারি বলে ফিল হচ্ছে, আর একটা হচ্ছে ক্যালকুলেশন করে আনসারটা ঠিকমতো বের করা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তুমি যখনই হচ্ছে গিয়া পারি ধরে নাও আর ক্যালকুলেশন করবা না, তখনই দেখবা কোনো না কোনো একটা ভুল হয়ে যাবে, তো সেটা করা যাবে না। হ্যাঁ 4.516 মিটার। তাহলে দেখো ওই দালানটার উচ্চতা আমরা বের করে ফেলছি। নিশ্চয়ই তোমাদের এখন এই কনফিডেন্সটা চলে আসছে, নিশ্চয়ই এই কনফিডেন্সটা তোমাদের চলে আসছে যে এখন এই কনসেপ্টে যে কোনো অঙ্ক তোমাদেরকে যদি দেওয়া হয় তাহলে জাস্ট ধূপধাপ সূত্র মনে থাকবে, বসায় দিবা, আনসার মিলাই ফেলবা। দেখবা যে আর 10 জন যারা হচ্ছে হাতায় হাতে শিখছে আর কি, হ্যাঁ কোনো মতো শিখছে, কনসেপ্ট ক্লিয়ার না, এদের অবস্থা এরকম হয়ে যাবে যে পরীক্ষার হলে যায় হঠাৎ করে দেখবা অঙ্ক মিলাইতে পারতেছে না, টাইম চলে যাচ্ছে। আর আমরা যেভাবে শিখছি, কনসেপ্ট বুঝছি, ফর্মুলাগুলোও বুঝছি, এবং অঙ্কগুলো প্র্যাকটিসও করতেছি, যেমনি ঘুরে আসুক, যেমনি ঘুরে আসুক প্রজেক্টেলের অঙ্ক সবাই এটা সলভ করতে পারবো। ভেরি গুড, সবাই পারলাম। ওকে আচ্ছা, দেন এগেইন আমরা আরেকটা কেসও পড়ছিলাম, নিশ্চয় তোমাদের মনে আছে, যে গভীরতা থেকে নিক্ষিপ্ত প্রাস, গভীরতা থেকে নিক্ষিপ্ত প্রাস
লেটস সে এটা একটা গর্ত বা খনির গভীরতা বা ঢালু একটা জায়গা, এবং এইটার উচ্চতা লেটস সে 2 মিটার। ওকে, এবং এই যে জায়গাটা দেখতেছো তুমি, এই জায়গাটা হচ্ছে গিয়া 1 মিটার, এতটুকু 1 মিটার। এখন এই জায়গা থেকে একটা বস্তুকে ছোড়া হয়েছে, ছোড়ার বেগ বলে দিছে, ছুটছে লেটসে 20 মিটার পার সেকেন্ড বেগে, 20 মিটার পার সেকেন্ড বেগে ছুটছে, এবং এই কোণটা বলে দিছে 60 ডিগ্রি। ওকে ফাইন, এখন বুঝতে পারতেছো ডেফিনেটলি এটা উড়ে গিয়ে এরকম কোনো একটা জায়গায় পড়বে, এরকম জায়গায় পড়লো। সো আমাদের কাছে কোশ্চেন জিজ্ঞাসা করলো এই দূরত্বটুকু কত, এটাকে আমরা বলতেছি ডি। লেটস সে এই দূরত্বটুকুকে আমরা ডি বলতেছি, তাহলে ডি এর মান কত এটা বের করতে হবে। এটা কিন্তু একটা ভালো অঙ্ক, তাই না? এই কেসটা বয়ে নাই কিন্তু, মেজরিটি এখানে প্যাচ খেয়ে যেতে পারে। ওকে ফাইন, এই একজন আনসার দিচ্ছে উচ্চতা 3 না, তোফায়েল একটু দেখো তোমার আনসারটা মোস্ট প্রবলি ভুল হয়েছে। ওকে ফাইন, তাহলে এবার দেখো এইখানে আমাদের এই ডিটা বের করতে হবে। সো এই কেস তো আমাদের মনে আছে, গভীরতা থেকে নিক্ষিপ্ত প্রাস। সো গভীরতা থেকে নিক্ষিপ্ত প্রাসের ক্ষেত্রে ফর্মুলাগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে। এইচ ইকুয়ালস টু ছিল ভি সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এবং এক্স ইকুয়ালস টু ভি কস থিটা ইন্টু টি, এই দুটো সূত্র। তাহলে প্রথম কাজ আমাদের টিটা বের করে নিতে হবে। দেখো আমরা আলটিমেটলি এক্সই বের করব, বাট এক্স বের করতে টি লাগবে, আর টি আসবে এই ইকুয়েশন থেকে। তাহলে প্রথম ইকুয়েশন থেকে আমরা টিটা বের করে নিই। দেখো, সো এইচ ইকুয়ালস টু ভি সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এইচ এর ভ্যালু কত? এইটা উচ্চতা, যেটা 2 মিটার। ভি এর ভ্যালু অঙ্কে বলছে 20, থিটার ভ্যালু দেখতেছো 60, টি আমরা জানি না, জি এর ভ্যালু 9.8 ইন্টু টি স্কোয়ার। এটা সলভ দিলে টি এর ভ্যালু চলে আসবে। তাহলে প্রথম কাজ কি? টি এর ভ্যালুটা বের করে নেওয়া। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করলে টি পেয়ে যাব। দেখো, ওকে ফাইন, তাহলে টি এর ভ্যালু আসবে 3.415 সেকেন্ড। এটা একটা, আর একটা মাইনাস আসবে। আচ্ছা দেখো, এখানে কিন্তু ট্রিক্স আছে, আর একটাও প্লাস আসছে। টি এর দুইটা ভ্যালু আসবে, একটা আসছে 3.415 সেকেন্ড, আর একটা আসছে 0.119 সেকেন্ড। এখন তো মাথা খারাপ হয়ে গেছে, এখন তো তোমাদের একটু প্যাচ লেগে গেল যে ভাই একটা তো মাইনাস আসলে ভালো হইতো, বাদ দিয়ে দিতে পারতাম। কিন্তু এখানে তো কাহিনী গেল ঘুরে, ভাই দুইটাই তো প্লাস চলে আসছে, এখন কি করব, তাই না? তো এইখানে কিন্তু একটা ভালো ট্রিক্স, এই অঙ্কটা কিন্তু বেশ ভালো। দেখো প্রাসে সব পড়ছে, দেখবা তোমার কলেজে যায় মজা নিবা, মজা নিবা না, মানে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, মানে পিআর এডুকেশন না খুব বেশি হেল্প করে। আমি এই কাজটা করতাম, বা আমরা গ্রুপ অফ স্টুডেন্ট যারা ছিলাম বা ফ্রেন্ড যারা ছিলাম তারা এটা করতাম, যে কিছু একটা ভালো শিখলে ক্লাসে গিয়ে বন্ধুদেরকে দিতাম যে এটা কর। তো দিয়ে দিলে যেটা হইতো, ক্লাসের শুরুতে দিতাম, আর ওই দিন কলেজ শেষে ওর থেকে আনসার নিতাম, করছিস। ও যদি না পারতো তাহলে সেক্ষেত্রে আমি করে দিতাম, তাহলে ও শিখলো। বা কেউ যদি আমাকে একটা প্রবলেম দেয়, ওটা আমি চেষ্টা করতাম পুরো কলেজ টাইমে, না পারলে ওর থেকে লাস্টে সলিউশন দেখতাম। ওকে, সো দেখো এই অঙ্কটা তুমি একটু ক্লাসের স্টুডেন্টদেরকে দিও, তোমাদের ফ্রেন্ডদেরকে দিও, দেখবা যে মেজরিটি অনেক ভালো পারে, বাট এই অঙ্কে প্যাচ খেয়ে গেছে, তখন তোমার ভালো লাগবে। ওকে ফাইন, এই যে ক্লাসে তোমরা নাই আজকে, আমি জানি যে আসলে পুজোর ছুটির সময় হয়ে গেছে, অনেকেই পুজোর ছুটি নিজে নিজে নিয়ে নিছো। সো পুজোর ছুটি নেওয়া যাবে না, ক্লাসে কিন্তু রেগুলার তোমাদের থাকতে হবে, ঠিক আছে? ক্লাসে থাকতে হবে। ক্লাসে তোমরা না থাকলে আমার মন খুব খারাপ হয়ে যায়। আমি চাই তোমরা রেগুলার ক্লাসে থাকবা। ওকে, তোমাদের যদি একটা খুব কমন কোশ্চেন করা হয়, যেমন আমি আমার লাইফে এই কোশ্চেনটাই আসলে নর্থডাম কলেজ থেকে শিখছি, মানে আমার কলেজ লাইফ থেকে শিখছি,
যে সাকসেস ইজ ইকুয়ালস হোয়াট, সাফল্য সমান সমান হোয়াট। তো সাকসেস ইজ ইকুয়ালস হোয়াট, এই কোশ্চেনের আনসার খুব সিম্পল। আমি যদি 3বার আনসার করি এই কোশ্চেনের, তাহলে আনসারটা এরকম হবে, সাকসেস ইজ ইকুয়ালস ডিসিপ্লিন, সাকসেস ইজ ইকুয়ালস ডিসিপ্লিন, সাকসেস ইজ ইকুয়ালস ডিসিপ্লিন। সো তুমি যদি ডিসিপ্লিন থাকো সফল তুমি হবাই লাইফে। আমি যা যা কিছু আসলে প্রাপ্তি পাইছি বা অ্যাচিভমেন্টস পাইছি, মেজরিটিতেই আমার আসলে ডিসিপ্লিন ছিল। আর যেখানে যেখানে আমার ডিসিপ্লিন ছিল না, আমি জিন্দগিতেও ওখানে সাফল্য পাইনি, তাই না? তো এই কথাটা বললাম কি কারণে? কারণ হচ্ছে এটা যে দেখবা যে দেশের বেশ কিছু কলেজ আছে, ওইসব কলেজের স্টুডেন্টরা সব জায়গায় ভালো করে। একটা খুব কমন স্ট্যাট দেখাইতেছি, হ্যাঁ, একটা কমন স্ট্যাট, তোমাদেরও মন ভালো করে দিচ্ছি। ব্যাপারটা এরকম যে যেমন আমার ব্যাচের যদি আমি কথা বলি, আমি হচ্ছে গিয়া এইচএসসি 13 ব্যাচ, ওকে, এইচএসসি 13 ব্যাচ। সো আমাদের সময় বুয়েটে মোট সিট ছিল 995টা, আর্কিটেকচার বাদে 995টা সিট ছিল। তোমাদের একটা স্ট্যাট দেখে যে আমি যে ব্যাচের স্টুডেন্ট ছিলাম, ওই ব্যাচে বুয়েটে আর্কিটেকচার বাদে সিট ছিল 995টা। তো মজার ব্যাপার কি জানো, ওইবার নর্থডাম কলেজ থেকে, এনডিসি থেকে বুয়েটে চান্স পাইছিল সব মিলায় 437টা। ক্যান ইউ ইমাজিন? অর্ধেক স্টুডেন্টই নর্থডাম কলেজ থেকে চান্স পেয়েছে। এই জিনিসটা দেখে খুব ভয়ানক লাগে না? মানে আমি নিজেই অবাক হয়ে গেছি এটা যখন দেখলাম যে 995টা সিট বুয়েটে, তার মধ্যে আমার কলেজ থেকেই আমি দেখতেছি 437 জন ওই বছর বুয়েটে চান্স পেয়েছে। আরও মজার ব্যাপার যেটা দেখলাম, আমার যে গ্রুপ ছিল, আমি গ্রুপ 2 এর স্টুডেন্ট ছিলাম, আমার গ্রুপ থেকে বুয়েটে চান্স পাইছে 50 জন। আমার গ্রুপ থেকে বুয়েটে চান্স পাইছে 52-53 জন। আরও মজার ব্যাপার, সিএসসিতে আমার ক্লাসরুমেই 18 জন চান্স পাইছে, গ্রুপ 2 থেকে 18 জন। সিএসসিতে প্রথম গ্রুপেই 18 জন আমার ক্লাসের, মানে গ্রুপ 2 এর। সেটা দেখে না ভাবতেছিলাম, আচ্ছা সারা বাংলাদেশে এত ছেলে পড়ালেখা করছে, তাহলে আমাদের কলেজে এত কি স্পেশাল আছে যার জন্য অর্ধেকেরও বেশি স্টুডেন্ট এখান থেকে চান্স পেয়ে গেল? সো এই কোশ্চেনের আনসারটা না খুবই সিম্পল। এই কোশ্চেনের আনসারটা হচ্ছে গিয়ে, নর্থডাম কলেজ এত ডিসিপ্লিনড একটা কলেজ, কোনোদিন কোনো ক্লাস 5 মিনিট লেট হয় না। একটা ক্লাসও 2টা বছরে একটা ক্লাসও অফলাইনে 5 মিনিট লেট হয় নাই। সো এমন একটা অবস্থা, প্রথম দিন টিচার এসে বলতেছিল, আমার মনে আছে আমি বরিশাল জিলা স্কুলে পড়ছি, স্কুল লাইফ ছিল, কে কে আছো জিলা স্কুলে কমেন্ট করতে পারো। জিলা স্কুলের লাইফটা কীরকম? স্কুলে কোনো পড়ালেখা নেই, তাই না? স্কুলে যাই, মজা মস্তি করি, চলে আসি, কোনো কোনো দিন স্কুল পালাও চলে আসি, এবং হচ্ছে পড়ালেখা সব স্যারদের বাসায়। সরকারি স্কুল মানেই তো এরকম, তাই না? জিলা স্কুল তো এরকমই, স্টুডেন্ট সবাই ভালো, বাট ক্লাস ক্লাস কিছু হয় না। স্যাররাও আছে বেশ মজা, আইসা অনেক জ্ঞানের গল্প টল্প দেয়, পরে ক্লাস ক্লাস নেয় না আর কি। তো এবার আমি মনে আছে যে আমি যখন প্রথম দিন ক্লাসে যাই নর্থডাম কলেজে, সো আমি এরকম মাইন্ডসেটেরই ছিলাম যে পড়ালেখা নিজ দায়িত্বে করে নিব, ওই কলেজের টিচার হয়তো বা অনেক জ্ঞান ট্যান দিবে প্রথম কয়েকদিন, এবার খবর থাকবে না। সো আই স্টিল রিমেম্বার প্রথম ক্লাস হচ্ছে কেমিস্ট্রি, বিপ্লব কুমার স্যার, যারা নর্থডামে আছে চিনে থাকবা। তো বিপ্লব স্যার আসছেন, একদম জাস্ট টাইমে আসছেন, এসে বলল যে তোমরা সবাই 2টা করে খাতা মেনটেন করবা, আর হচ্ছে গিয়া আমি প্রত্যেক লেকচার আমরা যেন তুলে রাখি। তো ভালো কথা, প্রথম দিন পড়াচ্ছে, আমি লেকচার তুলতেছি কেমিস্ট্রি, আর ভাবতেছি যে এই যে প্রথম দিন লেকচার তুলতে বলতেছে, লেকচার তুলতেছি, দ্বিতীয় দিনে হয়তো বা তুলবে, এক সপ্তাহ যাওয়ার পরে স্যারই ভুলে যাবে আসলে কি পড়াইতেছিল, আইসা হয়তো জিজ্ঞেস করবে কি পড়াইছিলাম কতদিন, এবারে যা একটা আধারে পড়া দিয়ে শেষ করবে। তো ওই খাতাটা তো মেনটেন হবে না, দ্যাট ওয়াজ মাই এক্সপেকটেশন। সরকারি স্কুল থেকে আসলে তো এরকম এক্সপেকটেশন ছিল। তো আমি অবাক হয়েছি যে 2 বছরে স্যার কোনোদিন 1 মিনিট লেটে আসেন নাই, সেটা তো গেলই, পাশাপাশি জিন্দেগিতে আইসা আমাদের কারো কাছে জিজ্ঞাসা করে নাই গতকালকে কোন পর্যন্ত পড়াইছি। লাস্ট ক্লাসে যেখানে সে ফুল স্টপ দিছে, পরের ক্লাসে আইসা দাঁড়াই তার পরের লাইন থেকে পড়ানো শুরু। 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 4 মাস 5 মাস 6 মাস, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, সে কখনোই ওই লেকচার মিস করে নাই, এবং সে জানে যে কোন জায়গায় ফুল স্টপ দিছিলাম, তার পরের লাইন থেকে শুরু। তখন আমি আসলে অ্যামেজড হয়েছি, তখন আমি এটা বুঝতে পারছি যে এখানে খুবই ডিসিপ্লিনড হতে পড়ালেখা করা হয়। এবং এই যে রুলসটা, আমি নিজের জিন্দগিতে এত বেশি ডিসিপ্লিন গাই ছিলাম না, এটা ট্রু,
বাট এনডিসিটা এসে আমি নিজেকে নিজে চিনতে পারতেছিলাম না, মনে হচ্ছিল যে আমি সেই মানুষ যে কিনা এত রেগুলারলি এত নিয়ম মেনে এভরিডে পড়ালেখা করতেছি। এবং এই যে জিনিসটা, এই অভ্যাসটা প্রত্যেকজন নর্ডম্যানের ভিতরে তৈরি করে দেয়, এবং এই ডিসিপ্লিন থাকলে সে সফল হবেই। এখন আমরা তো সবাই নর্ডমে পড়ি না, তাই না? আমরা কি সবাই নর্ডমে পড়ি তাই বলে কি আমরা ভালো রেজাল্ট করবো না? অবশ্যই করব। তবে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে, ডিসিপ্লিন যদি তুমি না হও, রেগুলার যদি তুমি না হও ভাই, তাহলে কিন্তু তুমি আসলে ভালো করতে পারবে না। ওই যে একটা গল্প আমি প্রথম দিন বলছিলাম, যে গল্পটা খুব ইম্পর্ট্যান্ট। দেখো, জীবনে সব কিছু বারবার আসে না। কখনো কখনো দুঃস্বপ্ন দেখেছো না? দুঃস্বপ্ন দেখেছো না এরকম যে 10তলা বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে যাচ্ছ, পড়তে পড়তে হঠাৎ করে একটা সময় তোমার মনে হইল যে আমি এখন মরে যাব, ঠিক তখন ঘুমটা ভেঙে যায়। আচ্ছা, এখানে একটা মজার পয়েন্ট আছে, তোমরা কি বলতে পারবা যে স্বপ্নে যখনই তুমি মরে যাওয়ার মতো একটা সিচুয়েশন হয় তখন তোমার ঘুমটা কেন ভেঙে যায়? কে বলতে পারবা? কখনো এই স্বপ্ন আমরা সবাই দেখছি লাইফে, যে কোনো একটা দুর্ঘটনা হয়েছে, তুমি কোনো একটা বাসের তলে পড়ে গেছো, তুমি একটা বিল্ডিংয়ের উপর থেকে পড়তেছো এবং তুমি এখন মারা যাবা, ওই মুহূর্তে তোমার ঘুম ভেঙে যায় আর মনে হয় ভাগ্যিস এটা দুঃস্বপ্ন ছিল। তো এটাও বলে রাখি যে কেন ওই মুহূর্তে আমাদের ঘুম ভেঙে যায় জানো? কজ দেখো, স্বপ্ন আমাদের ব্রেন দেখে। সো ব্রেন আসলে সেই সব কিছুই আমাদেরকে দেখায় যা কিছু সে এক্সপেরিয়েন্স করছে। তো তুমি যখন জীবিত, তুমি কি জানো মরার স্বাদ কীরকম? জানো না, তাই না? তো ওই মুহূর্তে মাথা ক্লুলেস হয়ে যায়, ব্রেন ক্লুলেস হয়ে যায়, ভাবে যে আচ্ছা ছাদ থেকে পড়তেছি, এখন তো মরার সময় আসছে, নিচে যখন পড়ছি তো ওইটার তো এক্সপেরিয়েন্স তার নাই। দ্যাটস ওয়াই সে তখন কনফিউজ হয়ে যায়, এই জন্য তখন ব্রেন আর কিছু ভাবতে পারে না, আমাদের ঘুম ভেঙে যায়। যাই হোক, এবার মাই পয়েন্ট ওয়াজ অন দ্যাট, অল আই এম ট্রাইং টু সে, যে যখন তোমার ঘুমটা ভাঙে তখন তোমার মনে হয় না ভাগ্যিস এটা একটা দুঃস্বপ্ন ছিল? ওই মুহূর্তে মনে হয় না যে একটু ঠান্ডা পানি খেয়ে উঠে বসে মনে হয় আই এম লাকি, আই গট আ চান্স, আই গট আ সেকেন্ড চান্স, এরকম মনে হয়? সো তখন তুমি হয়তো বা ফিল করো যে ইটস লাইক আ গেম অ্যান্ড ইউ হ্যাভ অ্যানাদার চান্স, তোমার আর একটা লাইফ আছে, আর একটা চান্স আছে। বাট চিন্তা করে দেখো, আজকের এই দিনে তোমরা 27 ব্যাচের যত স্টুডেন্ট আছো, তোমার সামনে পুরো ইন্টার লাইফটা পড়ে আছে, 1.5-2টা বছর একদম আনকোরা পড়ে আছে, কি এখন কেবল শুরু হয়েছে। পুরো জিনিসটাই তোমার সামনে পড়ে আছে। তোমার সামনে এইচএসসি পরীক্ষা পড়ে আছে, বুয়েট অ্যাডমিশন টেস্ট পড়ে আছে, ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট পড়ে আছে, সব কিছু পড়ে আছে। এবং আজকের দিনে যদি তুমি চাও, তুমি যদি পরিশ্রম করো, রেগুলার থাকো, তাহলে এই সময়টাতে প্রপার ইনভেস্ট করে আজ থেকে 1.5 বছর পরে এইচএসসির একটা ভালো রেজাল্ট করতে পারো, আজ থেকে 2 বছর পরে বুয়েটে চান্স পেতে পারো, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে পারো, এবং তুমি তোমার ক্যারিয়ারটা নিজেই এখান থেকে গড়ে নিতে পারো। জাস্ট চিন্তা করে দেখো, এই 1.5-2টা বছর চলে গেল এবং এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গেল, বুয়েটের পরীক্ষা শেষ হয়ে গেল, ডিউর পরীক্ষা শেষ হয়ে গেল, তুমি কোথাও চান্স পাইলে না। তখন তোমার মন খুব খারাপ হইলো, তোমার বন্ধুদের সাফল্য দেখে তোমার মন খুব খারাপ হইলো। যে স্টুডেন্টের থেকে তুমি শতগুণে ভালো ছিলা, সে হয়তো বা বুয়েটে বা ডিউতে চান্স পেয়ে গেল, বাট তুমি চান্স পাইলা না। তখন তুমি শত কান্না করলেও ইউ উডন্ট গেট দ্য সেকেন্ড চান্স, তুমি সেকেন্ড চান্স পাবা না। তখন তুমি হাজার কান্না করবা, তখন তুমি এটা বলবো আল্লাহর কাছে, আমাকে যদি 6 মান্থ পেছনে কেউ নিয়ে যায়, আমি আমার জীবন দিয়ে পরিশ্রম করে হলেও সাফল্য আনবো। বাট এই সুযোগ তুমি পাবা না। জাস্ট চিন্তা করে দেখো, আজকের দিনে তোমার কাছে এই সুযোগটা আছে। তো এই সুযোগটাকে প্রপারলি ইউটিলাইজ করো, রেগুলার হও, রেগুলার হও। আমি ইনশাল্লাহ তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করব, রেগুলার ক্লাসে আসবো, কোনো টেকনিক্যাল ডিফিকাল্টিস না থাকলে রেগুলার ক্লাসে আসবো, সর্বোচ্চ এফোর্টটা তোমাদেরকে দিব, বা তোমরা রেগুলার হও। পড়ালেখা করতে ভাই কারো ভালো লাগে না, তোমাদেরও লাগে না, আমারও লাগতো না। তো পড়ালেখা করতে কারোই ভালো লাগে না, তাই না? পড়ালেখা করতে অনেক প্যারা লাগে। বাট পড়ালেখা তখনই একটু ইজি লাগে যখন আমরা সবাই মিলে করি, তখন মনে হয় শুধু কষ্ট আমার না, কষ্ট সবার আছে, তাই না? ইন্টারমিডিয়েট লাইফে আমি এভরিডে এই চিন্তাটাই করতাম। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমার মনে হইতো কলেজ থেকে আসার পথে যে আমার জীবনে এত প্যারা, চারপাশে মানুষজন এত আনন্দ, তাই না? বাট যখনই কলেজে যাইতাম তখন দেখতাম শুধু আমি না, শত শত স্টুডেন্টের এই প্যারা আছে। তো তোমরা রেগুলার ক্লাসে থাকবা, সেক্ষেত্রে আমরা ভালো করতে পারবো। তো আমি যেটা বলতেছি যে নর্থডামের এই সাফল্য ছিল, তাতে কি যায় আসে? ওকে, নর্থডামের যে সাফল্য ইচ্ছে সেই সাফল্য ছিল, আমরা তার থেকে বেটার ফিজিক্স পড়বো, আমরা তার থেকে 2-3 টাইমস বেটার ফিজিক্স পড়বো। বাট একটা জিনিস আমি তোমাদের কাছে চাইবো, এভরিডে ক্লাসে থাকতে হবে। এভরিডে ক্লাসে থাকবা না, তাতে আসলে আমি শত চেষ্টা করলেও, শত ভালো ফিজিক্স পড়ালেও তোমার কাজে আসবে না। তো তোমরা ক্লাসে থাকবা। ওকে, ফাইন। অনেক কথা হইলো, এই কথাগুলো দরকার, মাঝে মাঝে এই কথা দরকার।
এবার আসো আমরা এই অঙ্কটা একটু সলভ করি, আরো আলোচনা হবে, হ্যাঁ আরো আলোচনা হবে। তো এবার এখানে আসো। তো এইখানটাতে দেখতেছো টাইমের দুইটা ভ্যালু আসছে। তো তোমাদের মনে কোশ্চেন যে টাইমের তাহলে কোন ভ্যালুটা নিব ভাই? খেয়াল করো, এই টাইমের ভ্যালুটা কখন আসছে, মানে উচ্চতা যখন 2 মিটার, মানে 2 মিটার উচ্চতায় ওঠার টাইম আসছে। দেখো 2 মিটার উচ্চতায় ওঠার টাইম। এখন 2 মিটার উচ্চতায় না সে দুইবার ছিল। খেয়াল করো, আমি এখানে একটা ডটেড লাইন টানি, এই যে মনোযোগ মনোযোগ, সবাই মনোযোগ, দেখো এই যে লাইনটা খেয়াল করো, নিশ্চয়ই সবাই বুঝতেছো। এইখানে যখন আছে সে 2 মিটার উচ্চতায় আছে। এই বলটাই যখন এখান থেকে উঠতে উঠতে যাচ্ছিল তখন কি 2 মিটার উচ্চতায় ছিল না? দেখো তো এই রেখাটা, এটাও কি 2 মিটার উচ্চতা না? এটাও কি 2 মিটার উচ্চতা না? দেখো এটাও তো 2 মিটার উচ্চতা, এইটার সমান 2 মিটার। এটাও কতটুকু? এটাও তো 2 মিটার উচ্চতা। দেখো এটাও তো 2 মিটার উচ্চতা। তার মানে কি এটা সবাই বুঝতে পারতেছো যে, এটা সবাই বুঝতে পারতেছো যে 2 মিটার উচ্চতায় সে দুইবার থাকে। দেখো ওঠার সময় একবার এখানে ছিল, এই যে ওঠার সময় এখানে আসছে 2 মিটার, আবার এখানে গিয়ে যখন পড়ছে তখনও 2 মিটার। তার মানে 2 মিটার উচ্চতায় সে দুইবার ছিল, একবার ওঠার সময় একবার নামার সময়। তাহলে তুমি চিন্তা করে দেখো টাইম কেন দুইটা আসছে? 2 মিটার উচ্চতায় তো আমরা তো বের করছি যে 2 মিটার উচ্চতায় ওঠার সময়, মানে 2 মিটার উচ্চতায় কতক্ষণ পরে উঠছে। তাহলে দেখো একবার ওঠার সময় 2 মিটারে ছিল, একবার নামার সময় 2 মিটারে ছিল। এখন বুঝতেছো ওঠার সময়টা কি আগে না? তার মানে এই 2 মিটারে ছিল সে হচ্ছে গিয়া এই অল্প টাইমে 0.119 সেকেন্ডে, আর এখানে গিয়ে যখন সে পড়ছে তখনও 2 মিটার উচ্চতাই আছে, সেটা হবে 3.415 সেকেন্ডে। নিশ্চয়ই সবাই বুঝছো। দেখো 2 মিটার উচ্চতাটার সময় দুইটা আসছে, একটা হচ্ছে ওঠার সময় 2 মিটারে ছিল, একটা হচ্ছে নামার সময় 2 মিটারে ছিল। আমাদের ছবি দেখে আমরা বুঝতেছি আমরা নামার সময়টাই চাচ্ছি, এই জায়গাটাতে আসতে কতটুকু সময় লাগছে এটা চাচ্ছি। তার মানে আমরা কোন টাইমটা নিব? সবাই বুঝে গেছো, আমরা এই টাইমটা নিব, আমরা ডেফিনেটলি এই টাইমটা নিব, বড় টাইমটা নিব। কথা আমরা দেখতেছি ছবি থেকে এখান থেকে এই জায়গাতে আসছে, এই জায়গা না এখানে। তার মানে 3.415 সেকেন্ড। ঠিক আছে, বুঝতে পারছি এটা। এখন দেখো, এখন আমাদের লাগবে এক্স। এক্স বের করার সূত্র আমরা জানি, এক্স ইকলস টু ভি কস থিটা টি। ভি এর ভ্যালু কত? অঙ্কে বলছে 20। থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু বলছে 60। আর টি এর ভ্যালু কত বসাবো? এখান থেকে এইখানের দূরত্ব, আমরা যে এক্সটা বের করতেছি এই এক্সটা কিন্তু এইটা, এইটা সেই এক্স। সো টি এর ভ্যালু আমরা এই পর্যন্ত আসার যে সময়টা এটা নিব 3.415। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব পুরো এই দূরত্বটা। আচ্ছা, সেটা যদি আমরা ক্যালকুলেশন করি, সেই ক্ষেত্রে আমাদের আনসার আসবে 34.15 মিটার। এটা কি আনসার? এটা আনসার না। তার মানে আমরা বুঝতেছি এই পুরো দূরত্বটা হচ্ছে 34.15 মিটার। তাহলে চিন্তা করো তো, তাহলে চিন্তা করো যে এখানে এটা চিন্তা করো যে এই পুরো দূরত্বটা আসছে হচ্ছে গিয়ে 34.15 মিটার, এই পুরোটা। বাট আমাদের লাগবে এইটা, তার মধ্যে এতটুকু কত? তার মধ্যে এতটুকু হচ্ছে 1 মিটার। তাহলে চিন্তা করো এই 34.15 থেকে 1 যদি বিয়োগ করে দিই তাইলেই কি এইটা থাকে? এইটাই তো ডি। তাহলে আমরা ডি বের করে ফেলছি। ডি কত হবে? দেখো এই থেকে এই পর্যন্ত পুরোটা আসছে 34.15, আর এটা 1 মিটার। তাহলে 34.15 থেকে 1 বিয়োগ করলে এটা থাকবে, এটাই তো ডি। দ্যাট মিনস 34.15 মাইনাস 1। দ্যাট মিনস ডি এর ভ্যালু হবে 33.15 মিটার। 33.15 মিটার। সো উই গট আওয়ার আনসার। এই সোজা অঙ্কটাই দেখবো অনেকটা দিলেই প্যাচ খেয়ে যাবে। ফার্স্ট অফ অল এই কেসটা বইয়ে নাই, জানবেই না। তো পরীক্ষা হলে রিভাইভ করতে যায় সময় যাবে, বুলি করবে, এবং তারপরে যেটা হবে এই টাইমের দুইটা ভ্যালু আসবে, বুঝবে না এটা কেন, কোনটা নিবে কোনটা নিবে না সেটা একটা। দেন অ্যাগেইন
হচ্ছে গিয়ে এই ডিটা বের করতে যায় একটু প্যারা খেয়ে যাবে। তো আমরা নিশ্চয়ই ডেফিনেটলি ব্যাপারটা বুঝতে পারছি, তাই না? ডান 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 ডান। যে কোনো কেস আসলে জাস্ট বসাও অঙ্ক জাস্ট বসায় দিব একদম, মানে মানে কী বলে, শার্প অ্যাজ অ্যারো। ওকে, শার্প লাইক অ্যাজ অ্যারো। একটা ব্যাপার আছে না, কনসেপ্ট হালকা বুঝি আবার হালকা কিছু ঝাপসা আছে, কিছু কিছু জায়গায় বুঝি না, এরকম হলে কিন্তু পরীক্ষা হলে প্যাচ খেয়ে যাবা। এইচএসসি পরীক্ষার হল কিন্তু ডিজাস্টার হয়ে যায়। হ্যাঁ, তোমরা 9-10-এ কি সুন্দর একটা জীবন ছিল, তাই না? পরীক্ষার আগের দিন রাতে একটা চ্যাপ্টারের পরীক্ষা থাকলে খুলতা, খুলে ওই চ্যাপ্টারটা পড়তা, দু একটা সূত্র থাকতো, 4-5টা অঙ্ক থাকতো, করতা কইরা যে যে গতকালকে রাতে পড়ে আসছে সেও যা নাম্বার পায়, যে 1 মাস যাবত পড়ছে ওই চ্যাপ্টার সেও একই নাম্বার পায়, কারণ জিনিসপত্র কম, ওই এক রাতে কাভার হয়। বাট এইচএসসি পরীক্ষাতে, এইচএসসি পরীক্ষা বাদ দাও, মানে এইচএসসি স্ট্যান্ডার্ডে কলেজের পরীক্ষাতে দেখবা কনসেপ্ট ভালো না হলে পরীক্ষার হলে মনে হবে যে আমি কিছুই বুঝতেছি না। ইনশাল্লাহ তোমাদের এটা হবে না, আমরা যেভাবে ফিজিক্স পড়তেছি আমাদের হবে না ইনশাল্লাহ, আমরা সেফ সাইডে থাকবোই। ওকে, ফাইন, ওকে, ভেরি গুড, ডান ডান ডান, কনসেপ্ট ডান, সবাই পারছি। ওকে, এমনি করে মজায় মজায় আমরা ফিজিক্স পড়ে ফেলবো। ওকে, তো গেল এটা। এখন আমরা আরেকটা নির্দিষ্ট কনসেপ্ট শিখব। হ্যাঁ, একটা অঙ্ক আমরা করব। এই অঙ্কটা দেখো একদম ইজি একটা অঙ্ক। এই অঙ্কটা দিলে অনেকেই এই অঙ্কটা ভুল করবা। দেখো, স্টেটমেন্টটাতে বলা হয়েছে যে 10 মিটার পার সেকেন্ড বেগে আচ্ছা যাই হোক, অঙ্ক না দিই, আগে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করি। তো আমরা আনুভূমিক পাল্লা পড়ছি, তাই না? হরিজন্টাল রেঞ্জ বা আনুভূমিক পাল্লা আমরা পড়ছি। আনুভূমিক পাল্লায় আমরা এটা দেখছিলাম যে একটা নির্দিষ্ট বেগে যখন কোনো কিছুকে ছোড়া হয়, হ্যাঁ, একটা নির্দিষ্ট বেগে এবং একটা নির্দিষ্ট কোণে আমরা ছুটছি, সেক্ষেত্রে আমরা জানি বস্তুটা একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে পড়ে, এবং এই যে দূরত্ব এটাকে আমরা বলি হরিজন্টাল রেঞ্জ আর আনুভূমিক পাল্লা। এবং আনুভূমিক পাল্লা সূত্র আমরা শিখছি v² sin 2θ/g, তাই না? ওই যে প্রথম ক্লাসে দেখছিলাম, এটা হচ্ছে আনুভূমিক পাল্লা। হ্যাঁ, এখন এখানে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যে এই বেগ যদি নির্দিষ্ট হয়, বেগটা কনস্ট্যান্ট, মনে করো বেগটা ফিক্সড, যদি বলে 10 মিটার পার সেকেন্ড তাহলে 10 মিটার পার সেকেন্ড। দুইটা এমন কোণ আছে যে দুইটা কোণে ছুললে বস্তু একই জায়গায় পড়বে। একটাকে যদি আমি θ1 বলি, এরকম আরেকটা কোণ আছে যেটা আমরা ধরলাম θ2, সেটাও এখানে গিয়েই পড়বে। মনে রাখবা, একটা নির্দিষ্ট বেগে দুইটা নির্দিষ্ট কোণে বস্তুকে ছুললে বস্তু একই জায়গায় গিয়ে পড়ে। এটাকে এটা হচ্ছে θ1, এটা হচ্ছে θ2। ওকে, ফাইন। এবং জানবা এই দুইটা কোণের যোগফল সবসময় 90 হয়। দেখাচ্ছি আমি কেন এটা হয়। হ্যাঁ, এই দুইটা কোণের যোগফল সবসময় 90 হয়। ওকে, কিভাবে সেটা হইলো দেখো। লেটস সে প্রথমে আমি θ1-এ ছুললাম, দেখো একটা তো θ1, একটা কোণ তো θ1, আরেকটা কোণ θ2, তাহলে θ2 কত হওয়া লাগবে? 90 মাইনাস θ1, 90 মাইনাস θ1। দেখো এটা যদি সত্য হয় তাহলে θ2 = 90 মাইনাস θ1। তাহলে দেখো আমি যদি θ1-এ ছুরি, হ্যাঁ মনোযোগ দিও, আমি যদি θ1-এ ছুরি, এখানে θ1 বসাই, তাহলে রেঞ্জের ভ্যালু কত আসে? আর v²/g, দেখো ভি তো ফিক্সড, বেগ ধ্রুবক, তাহলে sin 2θ1, এখান থেকে আমি আর পাইলাম। ওকে, দেন অ্যাগেন আমি θ2-তে ছুড়লাম, তাহলে দেখি আর পাই কিনা। θ2-তে যদি আমি ছুরি তাহলে দেখো v²/g, এটা তো ফিক্সড, sin 2θ2, এখানে আমরা θ2-তে ছুড়লাম, তাহলে θ2-তে যদি ছুরি আমরা v²/g sin 2, θ2 = আমরা কি দেখছি? 90 মাইনাস θ1, ইজন্ট ইট? তাহলে এবার চিন্তা করে দেখো তো, এই যে এখানে মনোযোগ দিলেই বুঝবা, v²/g sin এই 2 রে ভিতরে গুণ করা দিছি, তাহলে 180
মাইনাস 2θ1। এটা সবার জানা আছে না, সাইন 180 মাইনাস সামথিং মানে সাইন থিটা। আমরা জানি সাইন 180 মাইনাস থিটা যদি হয় তাহলে সেটা ইকুয়াল টু সাইন থিটা। সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে এবং সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন ধনাত্মক, জানি তো আমরা। তার মানে এটাকে আমরা লিখতে পারবো সাইন থিটা। সাইন থিটা মানে হচ্ছে v²/g সাইন থিটা, বলতে এতটুকুরই থিটা বলতেছি আমরা, তার মানে সাইন 2θ1। দেখো তো এইখানেও বাম সাইডে যা আছে এখানেও বাম সাইডে কি তাই আছে না, v²/g সাইন 2θ1, v²/sin 2θ1। তাহলে খেয়াল করে দেখো এখানে 90 মাইনাস θ1 বসাইলেও কিন্তু একই আর আসছে, ডানে বামে সব মিলছে। নিশ্চয়ই সবাই এটা আমরা বুঝতে পারছি। মানে সোজা কথা, মদ্দা কথা এরকম, তুমি যদি লেটস এখানে 10 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে ছুড়লা, যদি এটাকে 30 ডিগ্রি কোণে ছুড়ো তাও যেখানে গিয়ে পড়বে, যদি তুমি 60 ডিগ্রি কোণে ছুড়ো তাও ওখানে গিয়েই পড়বে। দেখো 30 এবং 60-র যোগফল হচ্ছে গিয়া 90, 30 এবং 60-র যোগফল হচ্ছে গিয়া 90। তাহলে তুমি জানবা যে তুমি একটা নির্দিষ্ট বেগে দুইটা কোণে ছুটতে পারো যাতে বস্তু গিয়ে একই জায়গায় পড়বে, যাতে বস্তু গিয়ে একই জায়গায় পড়বে, এবং যে দুইটা কোণে তুমি ছুটতে পারো তাদের যোগফল 90 হয়। সেটা চাইলে তোমরা আরেকটু শুদ্ধি পরীক্ষা করে দেখতে পারো। যেমন আমি বললাম 5 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে ছুটছি, জাস্ট এই ইনফরমেশনটা লাগবে। ছুড়লে আর এর ভ্যালু কত হবে, v² সাইন 2θ/g, সো v এর ভ্যালু 5, সাইন 2, থিটার ভ্যালু 30/g 9.8। তো আমরা 8টা বের করি, দেখি আসলে এই ঘটনা সত্য হয় কিনা। হ্যাঁ, ইনফরমেশনটা জানলেই চলতো, তাও হচ্ছে গিয়ে আমরা চেক করে দেখি, কোনো কিছু তো নর্মালি মেনে নেওয়া ঠিক না, তাই না? তাহলে এটা আসবে 2.209 মিটার। ওকে, দেন এগেইন এটা হয়ে গেল প্রথম কেস। এইবার বেগ ঠিক রাখবো 5 মিটার পার সেকেন্ড বেগে। এইবার যেটা করব, 90 থেকে 30 বিয়োগ করলে কত হয়, 60 ডিগ্রি কোণে ছুড়লাম। এইবার দেখতে চাই একই দূরত্বে পড়ে কিনা, বেগ ঠিক রেখে কোণ জাস্ট 30 হচ্ছে 90 থেকে বিয়োগ করলে 60 ডিগ্রি কোণে ছুড়লাম। তো দেখো একই হবে, ভি এর ভ্যালু 5 v² সাইন 2, এবার থিটার ভ্যালু 60 ডিভাইডেড বাই জি 9.8। ক্যালকুলেশন করো, দেখবা একই দূরত্বে গিয়ে পড়বে। নর্মালি তুমি একটু চেক দিয়ে দেখতে পারো যে এইটা একই দূরত্বে পড়বে এবং এটার আনসারও আসবে 2.209 মিটার। তাহলে আমরা কি জানলাম, আমরা জানলাম একটা নির্দিষ্ট বেগে একটা বস্তুকে যদি আমরা ছুঁড়ে একটা নির্দিষ্ট বিন্দুতে ফেলতে চাই তাহলে দুইটা কোণ করে আমরা ছুটতে পারি এবং ওই দুইটা কোণের যোগফল সবসময় 90 হয়। একটা যদি 45 হয় আর একটা 45, একটা যদি 20 হয় তাহলে আরেকটা হবে 70, 90 মাইনাস 70, 90 মাইনাস 20, তাহলে একই জায়গায় পড়বে। ঠিক আছে, নিশ্চয়ই এটা বুঝছো। তাহলে ইনফরমেশন খুবই সিম্পল, যে নির্দিষ্ট বেগে নিক্ষিপ্ত প্রাস, লেটস সে বেগটা কনস্ট্যান্ট, এইটা গিয়ে এখানে পড়লো, ধরলাম এখানে কোণ θ1, আবার মনে করো এটাকে এইদিকে আরেকটা বেগে ছুড়লাম, ওই বেগটা কনস্ট্যান্ট আগেরটাই রাখছি, এবং এটা গিয়েও দেখলাম আমরা একই জায়গায় পড়ছে, ধরলাম এটা হচ্ছে θ2। তাহলে জানবা এই দুইটা কোণের যোগফল 90 হয়, একটা যদি 30 হয় তাহলে আরেকটা 60 হবে। তার মানে এমন দুইটা কোণ আছে যে কোণে ছুড়লে বস্তু দূরে গিয়ে পড়বে। তাহলে দেখো এইখান থেকে ট্রিকি করে দুই একটা অঙ্ক আসে, আমরা এখন একটা অঙ্ক করবো, এই অঙ্কটা দেখলেই তোমাদের এই পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো সোজা একটা অঙ্ক দিলে মেজরিটি ভুল করে।
দেখো খুব সহজ একটা অঙ্ক। 15 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত প্রাস 7 মিটার দূরত্বে গিয়ে পড়ে, এর বিচরণকাল নির্ণয় করো। ওকে, এর বিচরণকাল নির্ণয় করো। ফাইন, তাহলে দেখো এই অঙ্কটা অনেক সোজা। পরের দিন যদি ক্লাসে পোলাবান টাইমলি না থাকো, কম থাকো, পিড়াবো, ধরো একটারে পিড়াবো। এরপরে এই চ্যাপ্টার শেষ হলে তোমাদের সঙ্গে একটা জুম মিটিংয়ে বসবো। জুম মিটিংয়ে বসে তারপর হচ্ছে জিজ্ঞাসা করবো কেন ক্লাসে থাকো না। আমি জানি অনেকে রেকর্ডেড করো, বাট আমার ক্লাস রেকর্ডেড তোমরা করবা না, তোমরা রেগুলার হচ্ছে গিয়ে ক্লাস করবা। ঠিক আছে, তোমরা ক্লাস করবা, এবং ক্লাস করলে তোমাদের ভালো লাগবে, এবং ক্লাস করলেই আমরা আসলে এই সুফলগুলো পাবো। ঠিক আছে, ক্লাস না করলে কিন্তু খুব মন খারাপ হবে। ওকে, আমার মনে পড়ে যে আমি এই তোমরা ক্লাস না করলে যে এত কথা বলতেছি, কেন বলতেছি, মানে খুব ছোটোবেলায় আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, বুয়েটে পড়তাম আর কি, তো তখন আমি উদ্ভাসে ক্লাস নিতাম। উদ্ভাসে আমি তখন ক্লাস নিতাম, নর্ডাম টপ 100 ব্যাচে ক্লাস নিতাম, বা প্রায়োরিটাইজ ব্যাচগুলোতে ক্লাস নিতাম। সো আই স্টিল রিমেম্বার দোজ আর মাই গোল্ডেন ডেজ। এরকম একটা সময় হইতো যে একটা ক্লাসরুমে 60 জন বসতে পারে। হ্যাঁ, সো এরকম অনেকগুলা ক্লাসরুম, অনেক ভাইরা ক্লাস নিচ্ছেন। সো আই ওয়াজ লাকি যে স্টুডেন্ট আমাকে খুবই পছন্দ করতো, যে 60 রুমের ক্লাসরুমে 150 জন পোলাপান ঢুকছে, মানে 60 জন বসে আছে, আর বাকি 90 জন কোনাকাঞ্চিতে খাড়ায় আছে, দাঁড়ায় আছে, যে নিয়াজ ভাইয়ের ক্লাস করবো। সো দোজ আর দ্য ডেজ। তো তোমাদেরকে ক্লাস নিচ্ছে অনেক ভালোবেসে, আরও অনেক আবেগ দিয়ে, তাই না? তো তোমরা ক্লাসে থাকবা না, এটা তো আমার জন্য একটু কষ্টের, তাই না? তোমরা না থাকলে আমার মন অনেক খারাপ হয়ে যায়। ওকে, ভেরি গুড, ফাইন। এবার দেখো, এত বেগে নিক্ষিপ্ত প্রায় 7 মিটার দূরত্বে গিয়ে পড়লো, এখন বিচরণকাল বের করতে হবে। তো আমরা তো জানি বিচরণকাল বের করার সূত্র কি। বিচরণকাল টি বের করার সূত্র কি? 2v সাইন থিটা বাই জি। তো এখন এখানে ভি এর ভ্যালু লাগবে, ভি এর ভ্যালু তো অঙ্কে বলে দিছে 15। আর লাগবে কার ভ্যালু? থিটার ভ্যালু। জি এর ভ্যালু আমরা জানি। সো থিটার ভ্যালু কই পাবো? থিটার ভ্যালুটা আমরা এখান থেকে বের করে নিব। সো এখানে বলে দিছে ভি এর ভ্যালু 15। ওকে, থিটা আমরা জানি না, বাট আর আমরা জানি, আর বলছে 7 মিটার। তো আর এর সূত্র দিয়ে আমরা আবার থিটা বের করতে পারবো। তো আর ইকলস এটা জানা আছে, ভি স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। আর এর ভ্যালু কত? 7 মিটার দূরে যায় পড়ছে, তাহলে আর এর ভ্যালু এখানে বসাই দিব। আর এর ভ্যালু 7। ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হচ্ছে গিয়া 15 সাইন 2 থিটা, আর জি এর ভ্যালু 9.8। এইটা সলভ করলে থিটার ভ্যালু আসবে। একদম সহজ অঙ্ক। দেখো এই সহজ অঙ্কই অনেকে ভুল করবে। এইটা সলভ করলে থিটার ভ্যালু আসবে 8.875 ডিগ্রি। আমি আরেকবার চেক দিচ্ছি, ভাগ 15 স্কোয়ার সাইন ইনভার্স আনসার, আরেকবার করি, 7 ইন্টু 9.8 ভাগ 15 স্কোয়ার সাইন ইনভার্স আনসার ভাগ 2। হ্যাঁ, এটা আসবে। তো এখন তো আমরা থিটা পেয়ে গেছি, থিটা পেয়ে গেছি। এখন নানান বাচ্চারা কি করবে? থিটার ভ্যালু এখানে বসায় দিবে। থিটার ভ্যালু আসছে 8.875। তো হয়ে গেল অঙ্ক। পরীক্ষার সময় তাড়াহুড়ায় এই অঙ্ক করে সবাই আমরা চলে আসবো। বি এর ভ্যালু 15 সাইন 8.875 ডিভাইডেড বাই 9.8। তো তখন এটা বসাই দিলে থিটার ভ্যালু আমরা আনসার পেয়ে যাব। আনসার আসবে 0.47 সেকেন্ড, এইটা আনসার আসবে। তো তুমি কি করবা? পরীক্ষাতে যখন এই অঙ্কটা আসবে, পরীক্ষাতে যখন এই অঙ্কটা আসবে তখন তুমি এটা আনসার করে দিয়ে আসবে, ইজেন্ট ইট? তোমার তো অত টাইম নেই, সোজা অঙ্ক পাইছি, পাওয়ার পরেই মন মেজাজ ভালো হয়ে যাবে। জীবনে এরকম হইতে না অনেকবার, যে এমন প্রিপারেশন নিছো পরীক্ষায়, যে পরীক্ষার হলে যাওয়ার আগে মনে হইতেছে আজকে তো ফাটাই দিব, পরীক্ষা আজকে তো ফাটাই ফেলবো একদম, সেই প্রিপারেশন নিচ্ছি। যেমন আমরা গতিবিদ্যা প্রিপারেশন নিচ্ছি, তাই না? অনেকের মনে হবে আরে ফাটাই দিব, পরীক্ষা যদি গতিবিদ্যা আসে তো ফাটাই দিব। তো এরকম অনেক সময় হয় না যে সেরা প্রিপারেশন নিয়ে গেছো, ফাটাই দিতে গেছো, এবং প্রশ্ন পাওয়ার পরে নিজেই ফেটে গেছো, তাই না? তো এটা অনেকটা সেরকম একটা ব্যাপার হয়ে যাবে। এই আনসারটা করে দিয়ে আসবা। সো
সো মনে করো 10 মার্কের একটা অঙ্ক আসছে, তোমাকে টিচার কিন্তু 5 মার্ক দিবে, আউট অফ 10 5 পাবা। তো তোমার তো মাথা গরম হয়ে যাবে যে এটা কেন হইলো, স্যার এটা কী করলো, আমি ধূপধাপ অঙ্ক করে দিচ্ছি, 5 দিছে কেন? কারণ তুমি অর্ধেকটা করছো, তুমি এই অঙ্ক অর্ধেকটা করছো, তুমি একটা আনসার বের করছো, আর একটা আনসার আছে। কীভাবে দেখো, খেয়াল করো, আমরা একটু আগেই দেখছি যে নির্দিষ্ট বেগে দুইটা কোণে ছুললে একই জায়গায় গিয়ে পড়ে, একটু আগে আমরা এটা দেখছি। তো এখানে বলছে এই বেগে ছোড়াতে বস্তু এত মিটার দূরত্বে গিয়ে পড়ছে, মানে 7 মিটার দূরত্বে গিয়ে পড়ছে, দ্যাটস ট্রু, এবং বেগের মান এত, সেটাও ট্রু। বাট কোণ কি একটা হওয়ার কথা? একটা কোণ আমরা এখানে বের করছি, যেটা θ1, যেটা 8.875 ডিগ্রি। বাট আমাদের তো এটাও জানা আছে শুধু এই কোণ না, আরও একটা কোণ আছে, ওই কোণে ছুললেও ওই একই বেগে ওই কোণে ছুললেও একই জায়গায় গিয়ে পড়বে, এবং সেই কোণটাকে আমরা বলতে পারবো θ2। এবং θ2-র ভ্যালু কত হবে? আমরা একটু আগেই দেখছি 90 থেকে θ1 বিয়োগ করে দিতে হবে 8.875। এটা যদি আমি 90 থেকে বিয়োগ করি, তাহলে এই অ্যান্সারটা আসবে 81.125 ডিগ্রি। তার মানে তুমি বুঝতেছো এই 15 মিটার পার সেকেন্ড বেগে এই দুইটা কোণে ছুললেই একই জায়গায় যেয়ে পড়বে 7 মিটার ধরে। একটা হচ্ছে 8.875 আর একটা হচ্ছে 81.125। এই কোণে ছুললেও তো ওখানেই পড়বে। তাহলে তুমি যে একটা কোণ ব্যবহার করে এই উদ্যানকাল বের করছো, সেটা তো একটার জন্য বের হয়েছে, সেটা বের হয়েছে 8.875 এর জন্য। বাট ডোন্ট ফরগেট, এখানে তো আরেকটা কোণ আছে যেটা হচ্ছে 81.125, ওটাতে ছুললেও তো 7 মিটার দূরেই পড়বে। তার মানে থিটা তো তুমি একটা বের করছো, বাট এটা তো একটা না, দুইটা হবে। আরেকটা কোনটা? θ2, যেটা হচ্ছে 90 মাইনাস θ1, যেটা করলে 81.125 ডিগ্রি। এই কোণে ছুললেও না বস্তুটা ওই 7 মিটার দূরে গিয়েই পড়বে। এখন দুইটা 7 মিটার দূরে গিয়েই পড়বে, বাট দুইটার ক্ষেত্রে বিচরণকাল কি সমান হবে না? এই θ1-এ যখন ছুটতেছি তখন বিচরণকাল t1, θ2-তে যখন ছুটতেছি তখন বিচরণকাল t2। দুইটার বিচরণকাল তো সমান না। এই দুইটা কোণে ছুললে একই জায়গায় গিয়ে পড়ে, একই বেগে এই দুইটা কোণে ছুললে একই জায়গায় গিয়ে পড়ে, তাদের আনুভূমিক পাল্লা সমান, বা তাদের উদ্যানকাল তো সমান না। তার মানে তুমি উদ্যানকাল একটা বের করছো, আরেকটাও তো আনসার আছে, সেটাও বের করতে হবে। তো t2 বের করার ক্ষেত্রে কি করতে হবে? এই যে 2, v এর ভ্যালু 15, এইখানে বসাবা θ2, যেটা হচ্ছে 81.125 ডিভাইডেড বাই 9.8। তাহলে দেখো ওই দ্বিতীয়টার ক্ষেত্রে উদ্যানকালটা চলে আসবে। ওকে, এটা ক্যালকুলেশন করলে আসবে 3.024 সেকেন্ড। তো তুমি যদি একটা করে দিয়ে চলে আসো, তাহলে টিচার কিন্তু তোমাকে 10-এর মধ্যে 5 দিয়ে দিবে, কজ তুমি একটা আনসার বের করছো, বাট আনসার তো এখানে দুইটা। তাহলে রিমেম্বার, যদি কখনো এরকম অঙ্ক আসে, ডেফিনেটলি বুঝতেছো উদ্যানকাল তো দুইটা আসবে, কজ দুইটা ভিন্ন ভিন্ন কোনো ছুললেও বস্তু গিয়ে একই জায়গায় পড়বে, বাট ওই দুইটার উদ্যানকাল কিন্তু ভিন্ন ভিন্ন হবে। নিশ্চয়ই বুঝতেছো? ক্লিয়ার? ভেরি গুড। এই যে পাবেল আনসার করতে পারছো, তাই না? আর এর মানটা কিভাবে বের করছো? আক্তার বলছো আর এর মানটা তো আমরা ওই যে আর এর মানটা আমরা 4 নম্বর ক্লাসে শিখছিলাম। হ্যাঁ, আর এর মানটা বের করা আমরা 4 নম্বর ক্লাসে শিখছিলাম। হ্যাঁ, তুমি ওই ক্লাসটা একটু করে ফেলবা, যার যে ক্লাস জমানো আছে। হ্যাঁ, আমরা কিন্তু একটা পুজোর ছুটি দিব। ওকে, পুজোর ছুটি অবশ্যই তোমরা পাবে। তো সবাইকে বলবো যে ক্লাস জমায় রাখবা না। হ্যাঁ, ক্লাস এভরিডে যখন ক্লাস থাকবে তার আগের ক্লাসটা একটু দুপদাপ করে ফেলতে হবে। ঠিক আছে? নিশ্চয়ই সবাই এতটুকু আমরা বুঝিয়া ফেলেছি। তাহলে এই ইনফরমেশনটা সবাই মাথায় রাখবা যে দুইটা ডিফারেন্ট কোণে ছুললে হচ্ছে গিয়ে দুইটা ডিফারেন্ট কোণে ছোড়া যেতে পারে, বাট একই বেগে ছুললে একই দূরত্বে গিয়ে পড়ে এবং তাদের পর্যায়কালগুলো কিন্তু ডিফারেন্ট হয়। তো আজকে ক্লাসকে আমরা লম্বা করবো না, আজকে ক্লাস এতটুকুই থাকবে। আজকে ক্লাসে আমরা 8 নাম্বার ক্লাসে যেটা পড়া সেটা পড়েছি। আমরা 7 নাম্বার ক্লাসে যে কেসগুলো দেখছিলাম সেই কেসের প্রত্যেকটার হচ্ছে গিয়ে আমরা এক্সাম্পল দেখছি এবং প্রজেক্টাইলে যা যা কেস আছে সেগুলো অ্যাপ্লিকেশন কীভাবে হয় এটা দেখছি। এখন যদি তোমরা বাসায়
তপন স্যারের বইটা খুলে সব প্রাসের অঙ্ক দেখো, বইয়ের সব প্রাসের অঙ্ক পারবা আজকের দিনে। তুমি জাস্ট তপন স্যারের বইটা খুলো বা ইসাক স্যারের বইটা খুলো বা যে বই তোমার কাছে আছে এটা খুলো, খুইলা তুমি সব অঙ্ক দেখো, তাহলে তুমি দেখবা সবগুলো অঙ্ক তুমি প্রজেক্টাইলে সব অঙ্ক করতে পারবা। তাহলে এই চ্যাপ্টারে আমরা প্রজেক্টাইল এবং একমাত্রিক গতির পার্টটা দেখে ফেলছি। সো নেক্সট ক্লাসে 9 নম্বর ক্লাসে আমরা ঘূর্ণনের অঙ্ক দেখব, কৌণিক বেগের। এবং 10 নম্বর ক্লাসে আমরা এই চ্যাপ্টারে কিছু ক্যালকুলাসের ম্যাথ আছে, যেইটা বেসিকলি তোমরা ম্যাথমেটিক্সে ক্যালকুলাস শেখার পরে একদম ইজি লাগবে, বাট ফার্স্ট ইয়ারের প্রবলেম হচ্ছে আমরা ক্যালকুলাস জানি না। সো ওইখানে 10 নম্বর ক্লাসে ক্যালকুলাসের যতটুকু আমাদের জানতে হবে ওটা জানায়া আমরা ওই ক্যালকুলাসের ম্যাথগুলো দেখে ফেলবো। তাহলে 10 নম্বর ক্লাসের পরে আমাদের বইয়ে সব কিছু পড়া হয়ে যাবে। 11-12 নম্বর ক্লাসে আমরা প্রবলেম সলভ করব। বইয়ের যা প্রবলেম আছে আমি সব প্রবলেম টাইপ করাবো এবং সবগুলো তোমাদেরকে সলভ করা দিব। মানে ক্লাস করার পরে তোমার ফিলটা এরকম হবে যে থিওরি সব পারি, বইয়ের অঙ্ক সব পারি। যদি তুমি বইয়ের অঙ্ক আজকে খুলে নাও দেখো, ওই 11-12 নম্বর ক্লাসের পরে তুমি দেখবা যে স্যার সবগুলো অঙ্ক বইয়ের করাই দিচ্ছেন। সো তারপরেও যদি তুমি না পারো, তারপরেও যদি তুমি না শিখো, তাইলে কিন্তু আমি একটা কথা বলে রাখলাম যে তোমার কাছে যে আমার হক কিন্তু আমি তোমার উপরে ছাড়বো না। আল্লাহ তাআলার কাছে যে জিজ্ঞাসা করব, আল্লাহর সামনে তোমাকে জিজ্ঞাসা করা হবে যে তোমাকে যে তোমার টিচার পড়াইছিল এবং সে যে সব কিছু তোমাকে গুছাই দিছিল এবং তুমি যে সেটা তারপরেও পারো না, তখন আমি কিন্তু এই দাবি ছাড়বো না। আল্লাহর কাছে বলবো আমি পড়াইছি ওদেরকে এবং ওরা তারপরেও পড়ে নাই। সো আল্লাহ তুমি তাদের বিচার করো। ওকে, সো এই দাবি আমি তোমাদের উপর ছাড়বো না। সো আমি বলতেছি 12টা ক্লাস হবে, সব কিছু পড়াই দেওয়া হবে, তারপরেও যদি তুমি না পড়ো তাহলে তুমি কিন্তু আল্লাহর কাছে ঠেকে যাবা। ঠিক আছে? ইসাক স্যারের বইয়ে সব কিছু কেন জানি আমার মাথার উপর দিয়ে যায়, এটা বলছো জুই, হ্যাঁ এটা আছে। ইসাক স্যারের বইটা হচ্ছে এরকম, ফন্টটাই বাজে, ফন্টটা বাজে বলতে পৃষ্ঠাগুলো নিউজ প্রিন্টের। আর কেমন জানি এত ছোট ছোট ফন্টে লেখা, গিজিবিজি গিজিবিজি লাগে দেখলে, মানে কেমন যেন মনে হয় যে চোখে লাগতেছে না। তপন স্যারের দেখবা যে ফন্টটা ভালো, টাইপগুলো দেখলে বা ছবিগুলো দেখলে মনে হয় হ্যাঁ বুঝতেছি। সুইসাক স্যারের বইটা একটা ব্যাড বাজ লাগে। সুইসাক স্যারের বইয়ের যে অঙ্ক আছে তা আমি করাই দিব, প্রবলেম নেই। আর ইসাক স্যারের বইয়ের থিওরি পড়তেও খুব ব্যাড বাজ লাগে, এমন একটা ফন্টে গাদায় গাদায় লিখে রাখছে, মানে কীতে পড়তেছি এই ফিলটাই আসে না, তাই না? সো প্যারা নাই, ইসাক স্যারের বইয়ের থিওরি দেখতে হবে না, সবাই তপন স্যারের বইয়ের থিওরি দেখতে পারো। যারা ইসাক স্যারের সঙ্গে অভ্যস্ত তারা দেখো, প্যারা নাই। তবে সবাই তপন স্যারের বইয়ের হচ্ছে গিয়া থিওরি দেখবা। অঙ্ক আমার যে যত বইয়ের অঙ্ক আছে আমি সব তোমাদের করাই দিব, ঠিক আছে? ওতে প্রবলেম হবে না। আমি নিজে তপন স্যারের বই পড়ছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুইটাতেই, এবং ওটা পরে আমার বুয়েট পর্যন্ত চান্স হয়ে গেছে। এবং এরকম স্টুডেন্ট সংখ্যা হাজারও আছে, শুধু তপন স্যারের বই পড়েই আসলে বুয়েটে চান্স পেয়ে গেছে, বরং এটাই সেফ সাইডে থাকা। তো তোমরা তপন স্যারের বই পড়তে পারো নির্দ্বিধায়, ঠিক আছে? ওকে ফাইন, ডান ডান ডান, আল্লাহ হাফেজ, বাই, লাভ ইউ, বাই। তো 9 নম্বর ক্লাসে আমি চাই সবাই যেন উপস্থিত থাকো এবং আজকে সবাই প্রজেক্টাইলে অঙ্কগুলো একটু দেখে নিবা, ঠিক আছে? বাই বাই, লাভ ইউ, বাই।